প্রিয় ছাত্রছাত্রীরা, CC7 এর ইউনিট 3-তে তোমাদের পাঠ্য আছে প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচিত 8টি প্রবন্ধ। তো ইতিমধ্যে বর্তমানে করোনা জনিত কারণে লকডাউন বা অন্যান্য নানা সমস্যার কারণে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে সিলেবাস সংকুচিত করেছেন, সেখানে তোমাদের এই 8টি প্রবন্ধের মধ্যে 2টি প্রবন্ধ কমিয়ে দিয়েছেন। এক তেল নুন লকড়ি এবং 2 বর্ষা। ফলে তোমাদের 6টি প্রবন্ধ আমাদের পাঠ্য আছে। এর মধ্যে ইতিমধ্যে তোমাদের 6টি প্রবন্ধর মধ্যে 4টি আমরা পড়ে নিয়েছি, অলরেডি তোমাদের পড়ানো হয়েছে। বাকি আছে রায়তের কথা এবং পূর্ব ও পশ্চিম, এই 2টি প্রবন্ধ তোমাদের বাকি আছে। আজ আমরা এই 2টি প্রবন্ধ সম্পর্কে আলোচনা করব। রায়তের কথা প্রবন্ধটি একটি সমাজ বিষয়ক প্রবন্ধ। পূর্ব ও পশ্চিম প্রবন্ধটিও সমাজ বিষয়ক প্রবন্ধ। মূলত প্রমথ চৌধুরীর যে প্রবন্ধগুলো আছে, তার মধ্যে তোমাদের পাঠ্য প্রবন্ধ আছে সাহিত্য বিষয়ক 3টি, সমাজ বিষয়ক 3টি এবং বিচিত্র বিষয়ক 2টি। এর মধ্যে আমাদের যে 2টি পড়তে বাকি আছে সেটা হলো রায়তের কথা এবং পূর্ব ও পশ্চিম। এই 2টি প্রবন্ধই প্রমথ চৌধুরীর সমাজ বিষয়ক প্রবন্ধের অন্তর্গত। তো রায়তের কথা প্রবন্ধটি 1326 বঙ্গাব্দের ফাল্গুন চৈত্র মাসে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই রায়তের কথা প্রবন্ধটি রায়তের কথা নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত বলা যেতে পারে। অর্থাৎ রায়তের কথা প্রবন্ধ গ্রন্থের একটি অন্যতম প্রবন্ধ হল রায়তের কথা, যেটা 1326 বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল সবুজপত্র পত্রিকায়। তো প্রথমেই আমি বলে গেলাম যে রায়তের কথা এবং পূর্ব পশ্চিম 2টি প্রবন্ধই সমাজ বিষয়ক, সমাজকে কেন্দ্র করে লেখা। সেজন্যে সমাজ বিখ্যার একটি দিক, সমাজের বিষয় এর মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। প্রবন্ধটি মূলত একটি দীর্ঘ প্রবন্ধ, বেশ বড়। এর অনুচ্ছেদ সংখ্যা প্রায় 100। বাংলার কৃষকদের সামাজিক অবস্থান পর্যালোচনার লক্ষ্যে মূলত তার সমাজ বিষয়ক প্রবন্ধগুলি রচিত। প্রমথ চৌধুরী এই প্রবন্ধটিতে বাংলার কৃষকদের জমির স্বত্বাধিকার, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, এরকম বিভিন্ন বিষয়ে আলোচনা রেখেছেন। এর পাশাপাশি যুক্ত করেছেন তৎকালীন
রাজনৈতিক নেতাদের অবস্থান এবং কৃষকদের বিষয়ে তাদের নানা রকম তাদের বিভিন্ন মনোভাব মতামত। প্রবন্ধটির প্রথম অংশে বেশ কটি গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপিত করেছেন প্রাবন্ধিক প্রমথ চৌধুরী। রাজনৈতিক শিক্ষা বিষয়ে মন্তব্য করতে গিয়ে এই রায়তের কথা প্রবন্ধের ৩ নম্বর অনুচ্ছেদে তিনি বলেছেন যে তার স্বার্থ যে বোঝায় এবং কি উপায়ে সেই স্বার্থের রক্ষা ও বৃদ্ধি করা যেতে পারে সেই জ্ঞান দান করতে পারলেই আমরা তাদের পলিটিক্যালে শিক্ষা দান করতে পারব। এই জ্ঞান দান করার জন্য প্রাবন্ধিক একটি পন্থা, একটা পথ নির্ধারণ করেছেন, যেটা আমরা এই রায়তের কথা প্রবন্ধের ৮ম পরিচ্ছেদে ৮ম অনুচ্ছেদে পাই, যেটা অনেকটা এরকম: আগামী ইলেকশনের জন্য একটা প্রোগ্রাম তৈরি করতে হবে, যার উদ্দেশ্য হবে বাংলা কৃষকের তরফে বাঙালি জাতির অবস্থার উন্নতি করা। এটা ৮ম অনুচ্ছেদে বলছেন প্রাবন্ধিক। আবার প্রবন্ধের ৯ম অনুচ্ছেদে এই মতামতের দায়িত্ব তিনি দিতে চান পলিটিশিয়ানদের উপর, কিন্তু এই দায়িত্ব তারা পালন করতে পারবেন না। এই যে দায়িত্বের কথা প্রাবন্ধিক বলেছেন, যে মত দিয়েছেন, সেই দায়িত্ব যে পলিটিশিয়ানরা পালন করতে পারবেন না, এটা প্রাবন্ধিক জানেন। তিনি এটাও জানেন যে একদিকে যারা রাজনীতি করছেন তারা বাংলার কৃষক সম্প্রদায়ের অবস্থা বিষয়ে অজ্ঞ এবং প্রজাদের স্বার্থ সিদ্ধি করতে গেলে তাদের নিজেদেরই শ্রেণী স্বার্থে আঘাত লাগবে। অর্থাৎ কৃষকদের যখন ভালো করতে যাবে, প্রজাদের যখন স্বার্থ সিদ্ধি করতে যাবে, তখন এইসব পলিটিশিয়ানরা নিজেদের স্বার্থে আঘাত লাগার ভয়ে তারা ওই দায়িত্ব পালন করতে পারবে না। এই কথা প্রাবন্ধিক অনুভব করেছেন। প্রবন্ধের আরও পরবর্তীতে আরও যখন এগিয়ে গেছে, তিনি নিজের থেকেই উদ্যোগ নিয়েছেন যে কৃষকদের অধিকার প্রসঙ্গে কয়েকটি প্রশ্ন তোলার। প্রমথ চৌধুরী মূলত আইনের পরিভাষায় বা আইনের পরিভাষার তুলনায় অনেকটাই হৃদয় দিয়ে সমস্যার বিচার করবে কথা ভেবেছেন। প্রজাদের শেষ দাবি হলো রায়তের কাছ থেকে খাটানো অঙ্গারের অধিকার জমিদারের থাকবে না, তারা সরাসরি সরকারকে ট্যাক্স দেবে। তারা জমিদারের হাত থেকে নিষ্কৃতি পেতে চাইছে কৃষকরা, কারণ খাজনা আদায়ের নামে জমিদাররা প্রজাদের উপর যে অকথ্য অত্যাচার করে, সেই অত্যাচারের হাত থেকে বাঁচতে তারা সরকারকে ট্যাক্স দিতে চাইছে, যাতে জমিদারদের অত্যাচার করার সুযোগ না থাকে। কারণ কৃষকরা জমিদারদের উপরে অকথ্য অত্যাচার করত, দৈহিক এবং আর্থিক দুদিক দিয়েই। ফলে সেই জমিদারদের হাত থেকে বাংলার কৃষকরা নিষ্কৃতি পেতে চাইছে। তাই বলছেন যে
জমিদারদের হাতে তারা খাজনা দিতে চায় না, ট্যাক্স দিতে চায় না, তারা সরাসরি সরকারকে ট্যাক্স দেবে। এ প্রসঙ্গে প্রমথ চৌধুরী প্রজাদেরই সমর্থন করেছেন, তাদের পক্ষেই দাঁড়িয়েছেন, কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন প্রমথ চৌধুরী প্রাবন্ধিক, প্রজাদের পক্ষে দাঁড়িয়েছেন। অন্যদিকে এর পাশাপাশি রাজনীতিবিদরাও অনুরোধ করছেন যে তাদের দাবি মেনে নেওয়ার জন্য। তবে যে কোনো সাহিত্যিক যদি নিজের দেশকালকে যথার্থভাবে অনুভব করতে চান, বুঝতে চান, উপলব্ধি করতে চান, তাহলে তাকে প্রথমেই সমাজ সচেতন হতেই হবে, সমাজ সম্পর্কে জানতে হবে, সমাজের মানুষ সম্পর্কে জানতে হবে, সমাজের ক্রিয়াকর্ম সম্পর্কে জানতে হবে, এক কথায় সমাজ সচেতন হতে হবে। প্রমথ চৌধুরী ঔপনিবেশিক শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ছিল। যে জীবনে তিনি বড় হয়েছেন সে সময় ছিল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। সেই সময়ে ভারতের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি মূলত ব্রিটিশ সরকারের দ্বারাই নিয়ন্ত্রিত হতো। তারাই সমস্ত কিছু নির্ধারিত করে দিত, ব্রিটিশ সরকার, আর্থিক সামাজিক সব দিকটাই। এক কথায় তাদের হাতেই সবকিছু ছিল, তারাই সবকিছু নিয়ন্ত্রণ করত। আবার জমিদারতন্ত্র সরকারের দ্বারা সমর্থিত ছিল বলে বাংলার কৃষক সমাজের সামাজিক আর্থিক পরিস্থিতি ছিল বিপন্ন, খুব খারাপ অবস্থা। বাংলার কৃষক সমাজের অবস্থা সামাজিক দিক থেকেও খারাপ ছিল, অর্থনৈতিক পরিস্থিতি তো আরও খারাপ ছিল। কারণ জমিদার আর সরকার যদি এক হয়ে যায় তাহলে কৃষকদের দাঁড়াবার জায়গা তো খুব সংকীর্ণ হবেই, সেটাই হয়েছিল। জমিদার আর সরকার যখন ক্রপ্ট হয়ে যায় তখন কৃষকদের আর যাওয়ার পথ কোথায় থাকে? ফলে একদিকে জমিদার ও সরকার পক্ষ, আর একদিকে কৃষকদের। সেই কারণে কৃষকরা সে সময় জমিদারদের দ্বারা শোষিত হয়েছিল, সে আর্থিক দিক থেকে, দৈহিক দিক থেকে, সমস্ত দিক থেকে অত্যাচারিত হয়েছিল। তাই এই বৈষম্যের দিকটি প্রাবন্ধিক প্রমথ চৌধুরী রায়তের কথা প্রবন্ধে বেশ মানবিক দিক থেকে রক্ষা করেছেন, ফুটিয়ে তুলেছেন পাঠক মহলের সামনে। এ প্রবন্ধে প্রাবন্ধিক প্রমথ চৌধুরী শুধুমাত্র কৃষকদের দুর্দশার চিত্র একেই থেমে যাননি, তার কলম তুলে নেননি শুধুমাত্র কৃষকদের দুর্দশার কথা বলে। সেই দুর্দশা থেকে কিভাবে প্রতিকার করা যায় সে পথও তিনি বলে দিয়েছেন। কৃষকদের ওই দুর্দশা অবস্থা থেকে, তাদের বিরুদ্ধে যে অন্যায় সামাজিক আর্থিক দৈহিক অত্যাচার, তাদের বিরুদ্ধে যে জমিদারদের শোষণ, সরকারের শোষণ, সেই শোষণের চিত্রই, সেই অত্যাচারের কথাই শুধুমাত্র প্রমথ চৌধুরী এ প্রবন্ধে তুলে ধরেননি। সেই শোষণের হাত থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়, কিভাবে প্রতিকার পাওয়া যায়,
সেই পথও নির্দেশ করেছেন প্রমথ চৌধুরী, সেই পথও বলে দিয়েছেন এই রায়তের কথা প্রবন্ধে। ফলে শুধু শোষণের কথা নেই, অত্যাচারের কথা নেই, তা থেকে উত্তরণের পথও বলে দিয়েছেন প্রাবন্ধিক। আর সেই পথ থেকে উত্তরণের দিক থেকে বাংলার কৃষক সমাজের পক্ষে, বাঙালি কৃষকদের সমাজ শিক্ষার পথে এই রায়তের কথা প্রবন্ধটি যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, একথা বলাই বাহুল্য। এরপরে আমরা পূর্ব ও পশ্চিম প্রবন্ধ সম্পর্কে আলোচনা করব। এই পূর্ব ও পশ্চিম প্রবন্ধটিও সমাজ বিষয়ক প্রবন্ধ। এই প্রবন্ধটি নেওয়া হয়েছে প্রমথ চৌধুরীর নানা চর্চা প্রবন্ধ গ্রন্থ থেকে। প্রবন্ধটি বিচিত্র পত্রিকায় 1334 বঙ্গাব্দের আষাঢ় সংখ্যায় প্রকাশিত হয়েছিল। তো রায়তের কথা প্রবন্ধের মতো এই পূর্ব পশ্চিম প্রবন্ধটিও একটা সমাজ সত্তার দলিল হিসাবে গৃহীত হয়েছে। প্রবন্ধটিতে আমরা 12টি পরিচ্ছেদ বিভক্ত হতে দেখি। এই প্রবন্ধে 12টি পরিচ্ছেদ আছে। বারোটি পরিচ্ছেদ যুক্ত পূর্ব পশ্চিম প্রবন্ধটি প্রমথ চৌধুরীর সমাজ ভাবনার একটি উৎকৃষ্ট প্রবন্ধ বলা যেতে পারে। এ প্রবন্ধে প্রথমেই বলে নেওয়া দরকার যে পূর্ব পশ্চিম বলতে প্রাবন্ধিক এখানে ইউরোপ এবং এশিয়া মহাদেশকে বোঝাতে চেয়েছেন। দুই মহাদেশকে এখানে পূর্ব ও পশ্চিম বলতে চেয়েছেন বা বলে নির্দেশ করতে চেয়েছেন। প্রবন্ধটির একেবারে শুরুতেই কাব্যগুলি বাহ্যিক প্রভেদের দিক তুলে ধরে লেখক এ প্রবন্ধে পৌঁছে গেছেন পাঠকের অর্থনৈতিক নানা দিকগুলিতে। তিনি একেবারে প্রথমেই বলেছেন যে সাংসারিক হিসাবে ইউরোপ সমৃদ্ধ আর এশিয়া হলো দরিদ্র। আর ঠিক এখান থেকেই আসলে একটি সাধারণ সভ্যের জন্মলাভ করেছে বলে লেখকের বিশ্বাস, প্রাবন্ধিকের বিশ্বাস, যেটা হলো পূর্ব হচ্ছে স্পিরিচুয়াল এবং পশ্চিমটা হলো মেটেরিয়ালিস্টিক। পূর্ব হচ্ছে স্পিরিচুয়াল এবং পশ্চিম হচ্ছে মেটেরিয়ালিস্টিক। এই সাধারণ সত্যের কথা জানিয়েও লেখক বা প্রাবন্ধিক এই দুটি শব্দের
কোনো রকম সাধারণীকরণ করতে চাননি, করেনওনি। প্রাবন্ধিকের মতে এশিয়া তার সাধনার জায়গাতে যেন অধরা, কিন্তু গোটা দেশে কাজের অভাব। অন্যদিকে ইউরোপে অর্থ থাকলেও তাদের মূল্যবোধের সাধনার ক্ষেত্রটি বেশ নড়বড়ে হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। সেজন্য সভ্যতার অন্ধত্বে বারবার তার যুদ্ধের বর্বশিতে ইউরোপে জড়িয়ে পড়েছে। এই যুদ্ধ ইউরোপে বারবারই চোখে পড়ে। ঠিক এই প্রসঙ্গটা ধরে প্রাবন্ধিক রেনেসাঁর প্রসঙ্গ তুলে ধরেছেন। প্রাবন্ধিকের মতে এই নবজাগরণই প্রথম ইউরোপকে আত্মার চাইতে বুদ্ধি এবং অন্তরের চাইতে বাহ্য বস্তুর শ্রেষ্ঠত্ব প্রচার করেছিল। এখানে নির্বাচিত শব্দটির দ্বারা এই ইউরোপরা ভুল ব্যাখ্যা করতে লাগলো। তাদের কাছে অর্থটি দাঁড়ালো প্রবৃত্তি চরিতার্থ করবার স্বাধীনতা, কিন্তু অন্যদিকে এশিয়ার মনোভাব এমনতর ম্যাটেরিয়ালিস্টিক নয়। তবে এশিয়ার যেসব লেখক, সেই সব লেখকদের মতে চীনের লাও ত্সে পার ভারতবর্ষের বুদ্ধ। তাই এশিয়ার দর্শনের মূল ভাব অহং সাবজেক্ট এবং ইহার অবজেক্টের অভেদ জ্ঞান। অপরপক্ষে ইউরোপের মন এই দুইয়ের একান্ত ভেদ জ্ঞানের উপরেই প্রতিষ্ঠিত। এই প্রসঙ্গে প্রাবন্ধিক প্রমথ চৌধুরী হিন্দু দর্শনের প্রসঙ্গ উত্থাপন করেছেন, তুলে ধরেছেন। তার মতে অহং আর ইদং এই দুটোর অভেদ জ্ঞানের উপরেই হিন্দু সভ্যতা প্রতিষ্ঠিত। কিন্তু তিনি সঙ্গে সঙ্গে এটাও মনে করেছেন যে তারা যে আবার ইউরোপের হিন্দু স্পিরিচুয়ালিটির বশবর্তী হবে তার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। কিন্তু বিপদ এই যে নবীন এশিয়ার লোক, জনসাধারণ সব 100 ইউরোপিয়ান হয়ে উঠবে। আসলে গোটা প্রবন্ধটিতে প্রাবন্ধিক কোনো সমাধানের শেষ করতে চাননি। শুধুমাত্র দুটি মহাদেশের সূত্রে কাল জাতের বিচারে তাদের সমাজের গভীরে প্রবেশ করে তাদের বিষ বৃক্ষকে বুঝে নিতে চেয়েছেন মাত্র। আর সে কাজটি
প্রাবন্ধিক প্রমথ চৌধুরী খুব দক্ষতার সঙ্গে এই পূর্ব পশ্চিম প্রবন্ধে করেছেন, একথা বলা যেতেই পারে। প্রবন্ধের শেষের দিকে প্রাবন্ধিক প্রমথ চৌধুরী একটা মন্তব্য করেছেন, ভবিষ্যৎবাণী করেছেন যে নবীন এশিয়ার লোক সব নকল ইউরোপিয়ান হয়ে উঠবে। একথা প্রাবন্ধিক পূর্ব পশ্চিম প্রবন্ধের অন্তিমে করেছেন। কারণ তার মতে ইউরোপের মনে যে বস্তুতান্ত্রিকতা তা এশিয়ার দৃষ্টিভঙ্গিতে নেই। সেখানে বরং স্থান করে নিয়েছে, অর্থাৎ এশিয়ায় স্থান করে নিয়েছে গৌতম বুদ্ধের বাণীর আত্মিক সাধনার দৃষ্টিভঙ্গি। কিন্তু প্রাবন্ধিকের সঙ্গে এটাও মনে হয়েছে যে প্রবীণ পাশ্চাত্য সভ্যতার বস্তুতন্ত্রে এই যে ব্যবহারিক প্রাধান্য, তা খুব অচিরেই, খুব দ্রুত এশিয়াবাসীকে গ্রাস করে তাদেরকেও ধীরে ধীরে বস্তুতান্ত্রিক করে তুলবে। প্রাবন্ধিকের এই যে ভাবনা, প্রাবন্ধিকের এই যে ভাবনা, সেটা যে আজও অমূল্য, সেটা আমরা ভীষণভাবে ভালোভাবে উপলব্ধি করি। এই মানুষের মধ্যে আসলে গভীর কল্পনাতাত্ত্বিক প্রাবন্ধিকের দৃষ্টি ফুটে উঠেছে। গোটা প্রবন্ধটি জুড়ে এশিয়া এবং ইউরোপের যে সমাজবীক্ষণ, সেই সমাজবীক্ষণের দিকটি প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর অনুপম লেখনী মাধুর্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই পূর্ব পশ্চিম প্রবন্ধে। প্রবন্ধটি 12টি পরিচ্ছেদে বিভক্ত হলেও ছোট ছোট এই যে পরিচ্ছেদগুলোর মধ্য দিয়ে দুই মহাদেশের সমাজবীক্ষণের দিকটি একটা তুলনামূলক আলোচনা এখানে প্রাবন্ধিক তুলে ধরেছেন। তো প্রবন্ধটির একেবারে অন্তিম পর্যায়ে এসে, অর্থাৎ 12তম পরিচ্ছেদে এসে প্রাবন্ধিক বলছেন, তার নিজের ভাষায় যদি বলা যায় তাহলে বলতে হয়, আমি যতদূর সম্ভব সংক্ষেপে দুটি ফরাসি সাহিত্যিকের পূর্ব পশ্চিম সম্বন্ধে মতামত লিপিবদ্ধ করলুম। পাঠক মাত্রেই দেখতে পাবেন যে এরা কেউ নির্বোধ নন,
শুধু মাসি হচ্ছেন বীর প্রকৃতির লেখক, আর ঝালু শান্ত প্রকৃতির। এখন আমার বক্তব্য এই যে মাসির ভয় সম্পূর্ণ অমূলক, আর ঝালুর ভয়ই সকরণ। বর্তমান ইউরোপের মনে প্রাচীন হিন্দু ধর্মের ছোপ লাগবার কোনো সম্ভাবনা নেই। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এ কথা ইউরোপের কানে ঢুকবে না। বর্তমান ইউরোপের ম্যাটেরিয়ালিজমই নবীন এশিয়ার মনকে মুগ্ধ করতে পারে, কারণ এই ম্যাটেরিয়ালিজম দার্শনিক ম্যাটেরিয়ালিজম নয়, ব্যবহারিক ম্যাটেরিয়ালিজম। যাই হোক, পূর্ব পশ্চিম গ্রন্থের মধ্য দিয়ে, প্রবন্ধটির মধ্য দিয়ে এশিয়া ও ইউরোপ মহাদেশের সমাজ ভাবনার দিকটি বেশ যে উৎকৃষ্ট হয়ে উঠেছে, তুলনামূলক আলোচনাটি যে বেশ উন্নত মানের হয়ে উঠেছে, এ কথা বলাই বাহুল্য। যাই হোক, তোমাদের আজকের আলোচনা এ পর্যন্তই।